নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আবারও চলে এলাম এক ঘন্টার আনন্দের এক ঘন্টা নিয়ে আপনাদের সামনে। আমি পার্বতী ভট্টাচার্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যান্ড কফি অনুষ্ঠানে। আজকের যিনি আমাদের মধ্যে রয়েছেন তিনি একজন অন্যতম বলিষ্ঠ কবি লেখক বিকাশ সরকার দাদা, যিনি মানে আমাদের লেখক বা পাঠকদের মধ্যে তিনি একজন অন্যতম বলিষ্ঠ লেখক এবং কবি। আজ আমাদের স্টুডিও আলোকিত ওনার আলোয়। আজ আপনাদের সকলকে নিয়ে ওনার কথা জানবো। ওনার কথা জানার মতন অনেকেই অনেক কিছু অনেকভাবে অনেক রকমভাবে ওনার সম্বন্ধে সাক্ষাৎকার এয়ার্ড হয়েছে বা পত্রপত্রিকায় বেরিয়েছে। তো আজ আমরা বিকাশদাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করব। বিকাশদাকে আমি স্বাগত জানাচ্ছি। নমস্কার। খুব ভালো লাগছে দাদা, আজকে অনেক দিন পর, দীর্ঘ অনেক বছর আমরা অনেক কাজ করেছি। দোতারার অনুষ্ঠানে সব সময় বিকাশদাকে পেয়েছি, কিন্তু মধ্যে কিছু বছর উনি বাইরে থাকায় কলকাতায়, তারপরে আরো অন্য জায়গায়, কলকাতায় থাকার ফলে অনেক সময় পাইনি। কিন্তু আমাদের সব সময় শুভাকাঙ্ক্ষী এবং আমাদের প্রিয় দাদা। খুব ভালো লাগছে দাদা আজকে আপনার, মানে আমি তুমি বলেই বলবো, আমার আপনি আসবে না, কেননা এত কাছের লোক না, চট করে আপনিটা আসছে না, মানে অনেক বছর ধরে তুমি বলে আসা এটা আর সম্ভব হচ্ছে না। তো কেমন লাগছে বলো? না, খুবই ভালো লাগছে। আর তারপরে ধরো আজকে মানে আজকের অনুষ্ঠানে যে তোমরা আমাকে ডেকেছো, তো কিন্তু তার আগেই মনে হয় আমি অনুষ্ঠানে মানে খুব পরোক্ষভাবে এসে গেছে। হ্যাঁ, কারণ পার্থপ্রতিম ভট্টাচার্য আমাদের ওনার একটা লাইভ আমি দেখছিলাম যে উনি তখন বারবার আমার কথা বলছিলেন এবং আমার একটা কবিতা পাঠও করেছিলেন। তো ফলে এটা একদিক থেকে বলতে গেলে যে আমার মানে এটা দ্বিতীয়বার আসা হলো। আমার মনে হয় না যে বিকাশদা আসেনি, এটা হতেই পারে না, কেননা বিকাশদা সবসময় প্রাসঙ্গিক, কবিতা লেখা সবকিছু নিয়েই প্রাসঙ্গিক। তাই আমরা খুব আজকে সমৃদ্ধ হব। আর আমরা আজকে রিয়েলি খুব অনার্ড এবং কি বলবো, আমি খুব আনন্দিত যে আজকে বিকাশদার সাথে বসলাম। জানি না কতদূর আপনাদের সাথে আমি মানে কথোপকথনে যেতে পারবো বা কতটুকু আমি দিতে পারবো আমি জানি না। বিকাশদাকে ধরার মতন আমার সামর্থ্য নেই, কিন্তু আমার খুব ভালো লাগছে আজকে বিকাশদার সাথে বসে। আমার আরেকটা অনুষ্ঠানের কথা মনে পড়ছে, মানে কয়েকদিন আগে তো ভ্যালেন্টাইন ডে গেল। আমরা তো মানে দোতারা আয়োজন করেছিল, মানে আমার একটা একক বক্তৃতার ছিল, তোমার প্রেম ও প্রাণ, কবিতায় প্রেম ও প্রাণ, মানে সেটা ওই ভ্যালেন্টাইন্স ডে তে হয়েছিল প্রেস ক্লাবে। আর তারপরে কলকাতায় গিয়েও তোমরা তো অনুষ্ঠান করেছো, মানে আমার 50 বছর যখন পূর্তি হলো সে সময় তোমরা বাংলা একাডেমিতে অনুষ্ঠান করেছিলে এবং সেটা খুব একটা বড় অনুষ্ঠান ছিল, কারণ ওখানে পবিত্র সরকারের মতো মানুষ উপস্থিত ছিলেন, অমিয় দেবের মতো মানুষ উপস্থিত ছিলেন। মানে সেটা একটা মানে অসাধারণ, মানে আমার 50 বছর উপলক্ষে তোমরা যেটা করেছো মানে জন্মদিনে, মানে এটা একটা খুব বড় প্রাপ্তি। মানে আমার খুব ভালো লাগে ভাবতে, অনেক স্মৃতি, অনেক স্মৃতি, অবশ্যই অনেক স্মৃতি, 8 বছর বাইরে থাকলেও আমরা কিন্তু সবসময় কাছাকাছি মনে হয় যেন। একদম তাই। তারপরে সেদিন আমি একটা যে ছবি দেখছিলাম আর কি, যে তোমার ওইটাও আমার একটা বক্তৃতার অনুষ্ঠান ছিল প্রেস ক্লাবে। সেখানে ওই উমানন্দ রায় ছিলেন, নারায়ণ চন্দ্র সরকার ছিলেন, আর ছিলেন কুলদা কুমার ভট্টাচার্য ছিলেন। তো আমার সেটা দেখে মনে হচ্ছিল যে এই যে 4 জন আমরা মঞ্চে ছিলাম আর কি, তার 3 জনই তো মানে মহিরুহ, আর আমি তার মধ্যে একটা চারা গাছের মতো, আমি একটা চারা গাছ। তো আজকে সেই 3 জনই কিন্তু আমাদের মধ্যে নেই, সত্যি নেই। 3 জনই আমাদের মধ্যে। কুলদা বাবু সবার শেষে চলে গেলেন, উমানন্দ বাবু সবার আগে গেছেন, নারায়ণ চন্দ্র সরকার করোনার সময় চলে গেলেন।
তো আমি সেই ছবিটা দেখে বারবার আমরা আমার খুব এত কষ্ট স্নেহ হচ্ছিল আর কি। পেয়েছি ওনাদের কাছে। খুব কষ্ট হচ্ছিল যে এই 4 জন আমরা যে বসেছিলাম মঞ্চে, কিন্তু আজকে এই 3 জনই আমাদের মধ্যে আর নেই। নেই, ঠিকই ঠিকই, এটা তো এরপর সত্যি কথা। হয়তো দেখা যাবে কোনোদিন আমারও না সময় না, এসে গেছে। এইভাবে বলবো না, আজকে একদম প্রথম অনুষ্ঠানের মধ্যে এই কথা বললে ভালো লাগে। ভ্যালেন্টাইন্স ডে মানে আবহাওয়া রয়েছে এখনো, তাই আমি ভাবছিলাম যে বিকাশ দা প্রেম সংজ্ঞাকে কিভাবে, মানে বিকাশ দার কাছে প্রেম সংজ্ঞাটা কি? না, প্রেম তো আমার কাছে মানে সেটা মানে একটা খুব বৃহত্তর অর্থে হ্যাঁ আমার কাছে ধরা দেয়। হ্যাঁ হ্যাঁ কারণ পৃথিবীর সমস্ত কিছুই, হ্যাঁ হ্যাঁ সমস্ত সৃষ্টি, হ্যাঁ সমস্ত ক্রিয়েটিভিটি, একদম তার পেছনে একটা মানে প্রেমের বিষয় থাকে। বিষয় থাকে। হ্যাঁ, মানে সেটা শুধুমাত্র যে এমন নয় যে কোনো মানুষে মানুষে প্রেম এরকম নয়। না কারণ আমার গাছপালার সঙ্গেও প্রেম হতে পারে, একদম আমার পোষা জীবজন্তু, হ্যাঁ, আমার কুকুর বিড়াল যেগুলো আমার আছে বা যেগুলো আমার পোষা নয়, যেমন প্রজাপতি উঠছে, পাখিরা গান গাইছে, হ্যাঁ হ্যাঁ, তো আমার কাছে এটা খুব বৃহত্তর অর্থে প্রেমটা ধরা দেয়। হ্যাঁ মানে এটা শুধুমাত্র যে একজন মানুষের প্রতি তার প্রেম থাকলো এরকম ব্যাপার নয়। তা তো নয়। আর এই প্রেম ও প্রাণ যেটা বলছিলাম যে তোমরাই আমাকে সুযোগ করে দিয়েছিলে দীর্ঘ সময় বলার মতো, ওখানে আমি এটাই বলেছিলাম যে মানে প্রাণ যদি থাকে তাহলে তার সঙ্গে প্রেমও থাকবে। তো প্রাণ বলতে শুধু তো জীবজন্তুর প্রাণ নয়, গাছেরও তো প্রাণ আছে, গাছপালারও প্রাণ আছে। তো সুতরাং তাদেরও একটা প্রেম আছে, তাদের প্রতিও একটা ভালোবাসার জায়গা আছে। ব্যক্তিগতভাবে তো আমি ভীষণভাবে মানে গাছপালা ভালোবাসি, একদম একদম। হ্যাঁ, আর আমি তো প্রকৃতির মধ্যে, আমি তো একসময় জঙ্গলে কাজ করে করেই, জঙ্গলে কাজ করে আমার জীবন শুরু হয়েছে। তো ফলে আমার প্রেমটা মানে সেইভাবে খুব বৃহত্তর অর্থে, এবং আমার মনে হয় এটাই হওয়া উচিত। সবাই জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তো বিবেকানন্দ তো এটা বলেছিলেন। কিন্তু আমার মনে হয় জীবের বাইরেও, তাই না, জীবের বাইরেও গাছপালাও তো আমাদের প্রেম চায়, আমাদের ভালোবাসা চায়। একটা গাছ, একজন সায়েন্টিস্ট করেছিলেন যে একটা গাছকে যদি রোজ আদর করতে থাকো, সে এত সুন্দর মানে বেড়ে উঠবে, আর আরেকটা গাছকে যদি রোজ দিন গিয়ে এরকম মারামারি করো বা ইয়ে করো, ওর কিন্তু গ্রোথটা ওইভাবে হবে না। এটাতেই বুঝিয়ে দিলেন যে মানে একদম তাই। তারপরেও মানে গাছের যে বিষয়টা তুমি খুব ভালো এটা উল্লেখ করলে, যে আমি এটা মানে বৈজ্ঞানিক আলোচনায় পড়েছিলাম যে এই যে গাছপালা ইউরোপের অনেকগুলো দেশে, আমেরিকারও বেশ কিছু দেশে, মানে ওখানে মিউজিক বাজানো হয় খেতে, একদম। হ্যাঁ, মিউজিক বাজালে মানে ওদের গ্রোথ অনেক বাড়ে, অনেক বেটার হয়। হ্যাঁ, তার মানে কি, তার মানে ওরা সেটা উপলব্ধি করে। অনেক ইয়েতে দেখবে দাদা, মানে পার্কটার কেউ হালকা করে মিউজিক বাজতে থাকে, ওইটাও কিন্তু ওদের জন্য খুব দরকার, খুব হেলদি। সেটাই। সুতরাং শুধু মানে জীবজন্তুরই না, মানে গাছপালারও এটা দরকার। প্রেম সবারই দরকার। আর প্রেম নিয়ে একটা কবিতা হোক, একটা কিছু শুনি। প্রেম নিয়ে তো যদি থাকে আর কি। আমি কিন্তু একদম মানে অনেক কিছু বিপদে ফেলে দিচ্ছি, অনেক সময় হতেও পারে, আমি কিছুই জানি না কাজটা কি ইয়ে করবে। আমিও আমার মতন করি, এখানে জাস্ট আড্ডায় বসেছি, আমরা কবিতাও শুনবো, মানে এটাই যে হতে হবে এটা কোনো কথা নাই। আমি বললাম আর কি একটা কবিতা হোক। না, ঠিকই আছে, মানে প্রেম নিয়েও হতে পারে, কথাবার্তা ওইভাবে। এটাও একটা প্রেমেরই কবিতা আমি ধরতে পারি। মেছুয়া পাড়ের এক গুঁড়ো হরিয়াল। আচ্ছা, এটা একটা ছোট্ট করে বলি। আমাদের গয়ের কাটায় আমাদের ছোট ছোট অনেক ঝোড়া আছে, তো ওখানে নদীগুলো আসলে ঝোড়া, মানে খুব ছোট ছোট আকারে, কিন্তু সারা বছরই জল থাকে। বর্ষাকালে একটু ফুলে পেঁপে ওঠে, আবার শীতকালে কমে যায়। তো এই নদীগুলি আমার খুব প্রিয়। আর বিশেষ করে যখন জঙ্গলে কাজ করতাম আমি, তখন এই নদী থেকে মানে জলও খেয়েছি, এমন হয়েছে, মানে এত পরিষ্কার জল আর কি, একদম মানে স্ফটিক স্বচ্ছ বলে যে সেরকম ছিল। এখন আর নেই, এখন ধীরে ধীরে এগুলো সব নোংরা হচ্ছে আর কি। তো মেছুয়া নদী যেটা আর কি, সেটা আমার খুব একটা প্রিয় জায়গা ছিল। আর ওখানে আরেকটা কারণে খুব প্রিয় ছিল, ওখানে একটা বালুর
চর মতো ছিল, এবং সেখানে খুব হরিয়াল পাখি আসতো। হরিয়াল পাখি আমার খুব প্রিয় পাখি। মানে আচ্ছা, হরিয়াল পাখিটা কি ধরনের? হরিয়ালটা মানে অনেকটা মানে কবুতরকে যদি সবুজ করা হয়, আচ্ছা, মানে সবুজ রঙের কবুতর। বাহ, দারুণ লাগবে দেখতে। হ্যাঁ, দারুণ, ভীষণ সুন্দর। মানে ভীষণ সুন্দর লাগে। ওরা ঝাঁকে ঝাঁকে এসে বসতো আর কি। তখন মনে হতো কি যে বালুর চরটা ঢেকে যেত, মনে হতো যেন ওখানে কোনো সবুজ ঘাস টাস গাছপালা হয়েছে আর কি। অসাধারণ সুন্দর। কিন্তু আবার যখন উড়ে যেত, ভিজুয়ালাইজ করতেই মানে কেমন হ্যাঁ, লাগছে। তখন মানে মনে হতো যেন গাছপালাগুলো উড়ে গেল, ঘাসগুলো উড়ে গেল, এরকম লাগতো। তো হরিয়াল আমার খুব প্রিয়। তো তার প্রতি একটা প্রেম আছে, তো সেটা নিয়ে আমার এটা এই কবিতাটি। মেছুয়া পাড়ের এক গূঢ় হরিয়াল, দূরে দূরে অন্ধকারে যেন গ্রামটির নিবু নিবু স্বপ্ন জ্বলে আছে। হতাশ মেছুয়া নদীটির ধারে, ঠিক যেন অরণ্যের বেদনার কাছে। কুপি জ্বলছে, আখা জলে, আদতে ওই দিকে কামিন মজুরের পাড়া। আকাশটি নিচু হয়ে আছে, অন্ধকার গাছগুলি পাশাপাশি খাড়া। বিরসা লোহার ওইখানে চট পেতে অ ক খ পড়াশোনা করে। রূপালী তামাং নুলো খদ্দেরকে ডেকে নেয় তার ভাঙাচোরা ঘরে। বীরেন রাভার দাওয়ায় বসে দলবদ্ধ তারি টানে সব পাতা চোর। তাদের মলিন নেশার মতো আমারও তো চোখে নামে ঘোর। মোম জেলে কেঁচো খোঁজে, বুড়ো জেলে ব্যাঙা অধিকারী। এসব স্বপ্ন বলো কস্মিন কালো আমি ছেড়ে যেতে পারি। আমি তা ক্ষীণ মাঝি, ভরা বুনো নদীটির বুকে ভাসছি একাকী। আলোটি নিপছে ক্রমে, আধার পেরুনো তবু বহু ক্রোশ বাকি। আমিও হতাশ বটে, তবু দেখি তার সবুজ পাখনা নড়াচড়া করে। টুকরো আলোর মতো সে উঠছে এক অন্ধকার আলো খাকি চড়ে। নদী পার হতে গেলে এইসব রোজ তার সাথে দেখা হয়ে যায়। আলোর দিকে তার মুখটি ফেরানো, সবুজ রোম তার উঠছে হাওয়ায়। সে এক হরিয়াল কিশোরী, ওপারের ঘন জামবনে তার বাড়ি ঘর। আমি যে নিয়ত ভাসি, আমাকে সে ভাষায় নিত্য স্রোত জর্জর। আমাকে ভাসানো হলো তবে রোজ রোজ যেন এক অসহ ভাসান। জলে ডিঙিটির ছায়া পড়ে, ছায়া পার হয় নাতিপ্রস্থ গামার বাগান। এই হরিয়াল কিশোরী প্রতি আমার প্রেম আছে। সত্যি অসাধারণ, কিছু বলার নেই, অসাধারণ। মানে যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা আজকে ভীষণভাবে আমাকে অনেকে ফোনও করেছে, যাকে মানে বিকাশটা আজকে আসবে, মানে অনেকে এটা খেয়াল করেনি, মানে এই যে এই ভুলটা। তো অনেকে আমাকে ফোন, আমি আবার অনেককে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিও, যে মানে এটা আমার কাছে একটা ডিমান্ড থাকে যে একটু প্লিজ কয়েকটা জন্য এরকম দেওয়া যায়। তো সবাই আজকে খুব ভাবে আনন্দিত, মানে তোমাকে পেয়ে রিয়েলি আমার ভীষণ ভালো লাগছে। এত সুন্দর প্রেমের সংখ্যা, এটা সত্যি, এটা ভীষণ ভালো লাগার। আরেকটা জিনিস বলবো, আমরা 21শে ফেব্রুয়ারি মানে মাতৃভাষা দিবস, তো আমরা কবির কাছে জানতে চাইবো যে মাতৃভাষা তাৎপর্য, মানে মাতৃভাষা দিবসের যে তাৎপর্য, আর আগামী দিনের আমাদের মাতৃভাষার মানে কি বলবো, মাতৃভাষার ভবিষ্যৎটা কি? না, মাতৃভাষার ভবিষ্যৎ নিয়ে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের বাংলা ভাষার খুব একটা সংকট আমি দেখতে পাই না। না, এটা তো সত্যি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলা ভাষা যতদিন আমাদের পৃথিবী থাকবে, যতদিন মানুষের ভাষায় কথা বলবে, ততদিন বাংলা ভাষাটাও থাকবে। কারণ বাংলা ভাষা একটা আন্তর্জাতিক ভাষা, এবং তার বিপুল সংখ্যক, তার কি বলবো, মানে তার একটা বিপুল জনসমষ্টির ভাষা, সেটা প্রচুর বাঙালি, এবং এটা সারা পৃথিবীতে এখন বাংলা ভাষাটা ছড়িয়ে আছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষাকে সরকারি স্বীকৃতিও দিচ্ছে, আর রাষ্ট্রপুঞ্জ তো স্বীকৃতি দিয়েছে। এছাড়াও মানে বিভিন্ন দেশও বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে। তো বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষার মৃত্যু হবে, বাংলা ভাষার সংকটে, আমি এর কথা বলছি না যে বাংলা ভাষা, আমি বলছি মাতৃভাষা। হ্যাঁ, মাতৃভাষার সংকট আছে,
এটাই আমি কারণ জিজ্ঞেস কি করছি, মানে আমাদের যে এই হ্যাঁ, 21 ফেব্রুয়ারিটা তো ইন্টারন্যাশনাল মাদার টাং ডে। হ্যাঁ, মাদার টাং ডে। হ্যাঁ, আমি বলছি মাতৃভাষাটা নিয়ে। হ্যাঁ, মাতৃভাষার যে সংকট সেটা অবশ্যই আছে, কারণ মানে পৃথিবী থেকে বহু ভাষা লুপ্ত হয়ে যাচ্ছে এবং এটা মানে খুব ভয়ঙ্কর ভাবে লুপ্ত হচ্ছে, এবং সেটা কিন্তু হচ্ছে খুব মানে বড় ভাষাগুলোর গ্রাস করছে। এটা নিয়ে আমার এক বন্ধু কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য, উনি অস্ট্রেলিয়ার একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবোরেশন করে একটা গবেষণা করেছিলেন। তার একটা খুব অসাধারণ বই আছে, এটা আজকে এই প্রসঙ্গে মানে আমি এটা ভালো হয়েছে এটা উল্লেখ করা, মানে অনেকের এটা মানে প্রয়োজনও আসবে। বইটির নাম হচ্ছে সাইলেন্ট ডিপারচার। হ্যাঁ, নিঃশব্দ প্রস্থান। যে কত ভাষা, মানে সারা পৃথিবীর কথা বাদ দিই, মানে আমাদের পার্শ্ববর্তী এলাকায় যে প্রচুর ভাষা ছিল সেগুলো ধীরে ধীরে কি করে মানে সবার অলক্ষ্যে হঠাৎ করে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং যেমন আমাদের ডুয়ার্সে, জলপাইগুড়ি জেলার একটা অংশ তো ডুয়ার্স, তো সেই ডুয়ার্সে অসুর বলে একটা জাতি ছিল। অসুর মানে আমরা যে অসুর পাই আর কি, হ্যাঁ, তো অসুর কিন্তু একটা জাতিও আছে, তাই না? এটা অসুর জাতিও আছে। হ্যাঁ, সেই অসুরদের একটা নিজস্ব ভাষা ছিল, তাদের একটা নিজস্ব সংস্কৃতি ছিল। ঠিক আছে, প্রত্যেকটা ভাষার সঙ্গে সঙ্গে তার সংস্কৃতি থাকে। প্রত্যেকটা উপজাতি সেটা যত ক্ষুদ্রই হোক না কেন, তাদের নিজস্ব কিছু সংস্কৃতি থাকে, তাদের বেশভূষার আলাদা হয়, তাদের রিচুয়ালস গুলো আলাদা হয়। হ্যাঁ, এবং এই যে অসুরদের ভাষা এখন সেটা তো বহুকাল আগে অবলুপ্ত হয়ে গেছে, এবং মানে কবে সেটা যে অবলুপ্ত হয়ে গেল সেটা কেউ টেরও পায়নি। কিন্তু তাদের একটা নিজস্ব ভাষা, এবং ভাষা যখন তার হারিয়ে গেল তখন কি হলো, তার নিজস্ব সংস্কৃতি গুলো হারাতে শুরু হয়ে গেল। হ্যাঁ, তো এই ধরনের মানে আমি অসুর একটা মানে উদাহরণ দিলাম, যেমন ধরো তুমি বললে যে তুমি অসুর শোনোনি আগে, তো সেটা ওখানেও মানে মানে জলপাইগুড়ি জেলায় যারা ধরো আশেপাশে যারা পড়শি, তারাও অনেকে জানে না যে অসুর বলে আমাদের আশেপাশে একটা জাতি ছিল। সেটাই। তো এটা কেন হয়েছে? এটা হয় কি, বড় ভাষাগুলো ক্রমশ ছোট ছোট ভাষাগুলোকে গ্রাস করছে। আর একটা উদাহরণ দিই, যেমন আমাদের ওখানে মাদারিহাটের কাছে জলপাইগুড়ি জেলার একটা ছোট একটা গঞ্জ টাইপ মাদারিহাটের কাছে টোটোপাড়া বলে একটা জায়গা আছে। সেখানে টোটো উপজাতিরা বাস করে। ঠিক আছে, তো তারাও কিন্তু অবলুপ্তির পথে ছিল, কিন্তু মানুষ সচেতন হওয়ার ফলে, সরকার সচেতন হওয়ার ফলে ওই ভাষাটাকে রক্ষা করার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং উদ্যোগ নেওয়ার ফলে কি হয়েছে, সেখানে সেই ভাষাটা এখনো টিকে আছে, এবং টিকেই আছে শুধু না, এদের কিছুদিন আগে আমি দেখেছি টোটো ভাষার একটা অভিধানও বেরিয়েছে। তো ভালো লাগে, এটা ভালো লাগে। এটা এইভাবে ভাষাকে কি হবে, যেহেতু বাংলা ভাষা এটা পৃথিবীর বৃহত্তম ভাষাগুলির মধ্যে একটি, সুতরাং মাতৃভাষা দিবসে আমাদের একটা মানে কি বলবো, এটাকে একটা প্রতিজ্ঞাই বলা যেতে পারে, যেটা প্রতিজ্ঞা হোক আমাদের যে আমরা ছোট ছোট ভাষাগুলোকে টোটো ভাষার মতো রক্ষা করব। হ্যাঁ, কারণ বড় ভাষাগুলি তো ছোট ভাষাগুলোকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, আজকে স্প্যানিশদের আক্রমণে লাতিন আমেরিকার হাজার হাজার ভাষা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা কিন্তু খুব দুঃখজনক যে মাতৃভাষাটা লুপ্ত হয়ে যাওয়া। আজকে আমরা ভাবতে পারি না যে মাতৃভাষাতে আমরা কথা বলবো না। আর ভাষার সঙ্গে সঙ্গে কি হয়, আমার ছেলে বা আমার নেক্সট জেনারেশন সে আমার ওই মাতৃভাষাটা জানবেই না। এটা ভীষণ প্যাথেটিক খুব। কিন্তু সেটা মানে বাংলা ভাষার ক্ষেত্রে হয়তো হবে না, মাত্র বাংলা ভাষার ক্ষেত্রেও হবে না। তবে হ্যাঁ, বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তাতে একটা সংকট দেখা দিচ্ছে। কারণ কি, কারণ মানে এই যেভাবে মানে তোমার এই রবীন্দ্রনাথকে অস্বীকার করা হচ্ছে, যেভাবে জাতীয় সঙ্গীত পাল্টানোর কথা বলছে, যেভাবে একটা সময় যেটা কি উর্দু চাপিয়ে দেওয়ার কথা ছিল, পাকিস্তান উর্দু ভাষা চাপিয়ে দিয়েছিল, তার বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দেওয়ার ফলে তো 21শে ফেব্রুয়ারি। কিন্তু আজকে সেই দেশেরই কিছু মানুষ চাইছে যে না, আমরা অন্য ভাষা গ্রহণ করি। কিন্তু আমার মনে হয় না শেষ পর্যন্ত এটা হবে, কারণ সেখানেও প্রচুর
প্রগতিশীল মানুষ আছেন মানুষ আছেন। এবং মাতৃভাষা প্রেমী প্রচুর মানুষ ওখানে আছেন, তারা কিন্তু রুখে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, এবং সেটা বাঙালিরা তো চিরকালই করেছে, রুখে দাঁড়ানোটা তো বাঙালিরা খুব ভালো করে জানে। সুতরাং আমি মনে করি না যে বাংলা ভাষা মানে বিলুপ্ত হবে, না, আমারও মনে হয় না। কেননা যে একটা কথা বললে না যে আন্তর্জাতিক ভাষা, সত্যি আন্তর্জাতিক ভাষা বাংলা ভাষাটা, অবশ্যই। কারণ মানে অনেক অনেক জায়গায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, মানে ইভেন লন্ডন টন্ডন কিছু কিছু জায়গায়, মানে কিছু আমেরিকা তো বহু রাজ্যে বাংলাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটাই। আর একটা কথা আমার খুব ভালো লাগছে জেনে যে 75 ইয়ার্স কমপ্লিট হয়েছে বিকাশ দার স্কুলের। কি নাম ছিল যেন স্কুল? আমার গয়েরকাটা উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, আমরা যখন পড়েছি তখন গয়েরকাটা উচ্চ বিদ্যালয় নাম ছিল। হ্যাঁ। তারপরে সেটা তখন আমাদের ক্লাস 10 পর্যন্ত শেষ হয়ে যেত। তারপরে সবাই বাইরে বাইরে, কেউ ধূপগুড়ি, কেউ বীরপাড়া, কেউ জলপাইগুড়ি, এভাবে বাইরে চলে যেত। আমি যেমন বীরপাড়া স্কুলে পড়েছিলাম 11-12। তো পরবর্তীকালে এখানে 11-12 সংযুক্ত হয়েছে, তারপরে এখন ওই লেখা হয় গয়েরকাটা উচ্চ বিদ্যালয় দ্বাদশ। এই স্কুলটাতে যে এই যে 75 ইয়ার্স কমপ্লিট হলো, এটার সেলিব্রেশনে কিন্তু বিকাশ দা চিফ গেস্ট ছিল। এটা ভাবতেই আমার খুব ভালো লাগছে যে নিজের স্কুলে চিফ গেস্ট হয়ে যাওয়া, এটা অনেক বড় কথা। আর সেখানকার একটা নদীর নাম বিকাশ ঝরা, এটা শুনে আমার সত্যি মনে হচ্ছে মানে রিয়েলি প্রাউড মোমেন্ট ফর বিকাশ দা অলসো, আমাদের জন্য, মানে আমাদের জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি। আর বিকাশদার জন্য তো মানে একটা জীবনে এত বড় একটা পাওয়া, সত্যি কিন্তু ভাবতে ভীষণ ভালো লাগে, ভীষণ গর্বিত মানে ফিল করছি আর কি। আর আরেকটা কথা হচ্ছে উনারই টিচার, কত বয়স বললে জানো? 92 বছর। আমার প্রধান শিক্ষক মনীন্দ্রলাল বসু, তো তিনি আমাকে খুব স্নেহ করতেন। ওই ঘটনাটা একটু। হ্যাঁ, আর আমি যখন প্রথম পত্রিকা করি আর কি, 1900 সেটা ক্লাস 8-এ পড়ি, তার মানে 1978 সাল হবে। 78 সাল হবে। 81 সালে আমি মাধ্যমিক দিয়েছিলাম। তো সেটা 1978 সালে আমি প্রথম পত্রিকা বের করি, গৌতম চট্টোপাধ্যায় আমার এক বন্ধু এবং আমরা দুজন মিলে। তো তার নাম ছিল তরঙ্গ, মানে সেটাই প্রথম মুদ্রিত পত্রিকা আর কি। তো তখন কিন্তু আমরা ওই মনীন্দ্রলাল বসুর একটা লেখা ছেপেছিলাম তার মধ্যে, এবং মনীন্দ্রলাল বসুর একটা কি বলবো, এটা মানে পরোক্ষ প্রশ্রয় ছিল আর কি। উনি বলতেন পড়াশোনা করতে হবে, এগুলো করা চলবে না, এগুলো রাখো। কিন্তু পাশাপাশি একটা পরোক্ষ প্রশ্রয় ছিল, কারণ তিনি আমরা লেখা চাইতে একটা লেখা দিয়েছিলেন, আমার এখনো মনে আছে। লেখাটির নাম ছিল ভরা থাক স্মৃতি সুধায়। তো এই যে এতদিন চলে গেছে, আমি তো বহু বছর হলো স্কুল ছেড়েছি, খুব স্বাভাবিক কথা। আমি তো এখন প্রায় মানে 40 বছরেরও বেশি সময়, কিন্তু স্যারের সঙ্গে আমার একটা সম্পর্ক বরাবর রয়ে গেছে। হ্যাঁ, এবং এই যে যখনই আমার কিছু হয়, যখনই আমি কিছু লিখি, বা যখনই আমার একটা বই বেরোয়, বা যখনই আমি কোথাও একটা সম্মান পেলুম, তো আমি তার সঙ্গে শেয়ার করে খুব আনন্দ পাই। আমার চিরভক্ত কবিতাটা, যেটা রবীন্দ্রনাথকে উৎসর্গ করা আমার একটা কবিতা আছে চিরভক্ত নামে। ওইটা কিন্তু আমরা শুনবো। হ্যাঁ, সেটা তো আমার কাছে এই মুহূর্তে নেই, শোনাতে বললে ভালো লাগতো। তো এই কবিতাটি আমাদের সেই প্রধান শিক্ষক অসম্ভব রবীন্দ্র ভক্ত আর কি, ভীষণ ভাবে আর কি। এবং রবীন্দ্রনাথের সম্পর্কে তার মানে একটা অগাধ জ্ঞান আমরা ছোটবেলাতেই দেখেছি। মানে রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি বলতে উঠলে মানে খুব একটা আবেগ বিহ্বলতা যেটাকে বলে সেরকম হয়ে যেত, মানে বোঝা যেত যে রবীন্দ্রনাথ তার ভেতরে আছে। এই 92 বছর বয়সে তিনি সেই চিরভক্ত কবিতাটির একটা ভাষ্য আমার কাছে পাঠিয়েছেন ভিডিও রেকর্ডিং করে। এটা মানে আমার কাছে, আমার মানে সেটা ভিডিওটা দেখে আমার মানে কি বলবো, আমি খুব চোখে জল এসে গেছে, যেটা মানে কত বড় প্রাপ্তি। এবং সত্যি আমার স্কুলও মানে আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে সবসময়। মানে স্কুলে
3বার 3টা খুব বড় অনুষ্ঠান হয়েছে, এবং 3বারই কিন্তু স্কুল আমাকে একটা বিশেষ সংবর্ধনা সবসময় দিয়েছে। এটা আমার কাছে একটা খুব বড় প্রাপ্তি, কারণ একটা স্কুল থেকে তো প্রচুর ছাত্র সারা জীবনে বেরিয়ে যায়, এত 75 বছরের একটা স্কুল, সেখানে একটা বিশেষ সম্মান পাওয়া এটা খুবই গৌরবের। কিন্তু সেটা আমি সবসময় ভাবি যে আমার যত যারা এই স্কুলে পড়েছে তাতে সবারই আসলে সম্মান, একদম সম্মানটা আসলে সবারই, সবাইকে আজকে হাজার ছাত্রকে তো কেউ সম্মানিত করতে পারে না, সংবর্ধিত করতে পারে না, কিন্তু একজন যে প্রতিনিধি হিসাবে করে, তা আমার মনে হয় যে আমি সেই গড়কাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের একজন প্রতিনিধি হিসাবেই সেটা সবসময় গ্রহণ করেছি। সত্যি তাই সবাই গর্বিত, কিন্তু মানে স্কুলের যারা মানে তোমার সাথে যারা পড়েছেন ওদের কথা, ওরা তো গর্বিত, কিন্তু স্কুলও গর্বিত। এমন একজন, সত্যি কথা, মানে এটা আমার ভাবতে খুব ভালো লাগে। আর আমরা খুব কাছের, এটা ভাবতে আমারও খুব ভালো লাগে। আমি একটা ছোট বোন কিন্তু দাদার, তো এটা ভাবতেও আমার খুব ভালো লাগে। আজকে খুব ভালো লাগছে, অনেকদিন পরে বসে না সত্যি, কিন্তু হয়তো লেখকরা যেভাবে তোমার সাথে মানে এখানে বসলে যে জিনিসটা হতো ওটা হয়তো আজকে হবে না আমার দ্বারা, কিন্তু তাও আমি কিছু কিছু শুনতে চাইবো। একটা কবিতা কিছু যেটা ভালো লাগে একটা শুনি। আমার ছোটবেলার গয়ের কাটার স্মৃতি তো আসলে কোনোদিনই ফুরোবে না, তো সেখানকারই আরেকটা কবিতা আমি পড়ছি, পুড়ে যাওয়া শিউলির গন্ধ। তো আমি যখন লিখতে শুরু করি, তো সবসময় তো যখন লেখালেখির শুরুর দিকটা তো আমরা যারা পড়ছি, যারা বিশিষ্ট লেখক, বিশিষ্ট কবি বা বিশিষ্ট মানে সাংস্কৃতিক কর্মী, তাদের দেখেই তো এগোই। তো তেমনি একজনের লেখা আমার মানে ভীষণ ভালো লেগেছিল, মানে আমি খুব আকৃষ্ট হয়েছিলাম তার লেখার প্রতি। যদিও তিনি গয়েরকাটার নন, আমাদের গয়েরকাটা থেকে 14 কিলোমিটার দূরে ধূপগুড়ি বলে একটা জায়গা আছে, সেই ধূপগুড়িতে উনি থাকতেন। তার নাম ছিল অভিজিৎ দাশগুপ্ত, কিন্তু তিনি অন্নমন দাশগুপ্ত নামে লিখতেন, কারণ অভিজিৎ দাশগুপ্ত নামে আরেকজন লেখক ছিলেন বলে উনি নামটা পাল্টে নিয়ে অন্নমন দাশগুপ্ত নামে লিখতেন। তো অন্নমন দাশগুপ্তর কবিতা সেই ছোটবেলায় আমার মানে সেই সময়ে আমি যখন 8, 9, 10 পড়ি, তখন আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। তো কিন্তু খুব দুর্ভাগ্যজনক, তার সঙ্গে আমার পরবর্তীকালে খুব ভালো আড্ডা হতো। ধূপগুড়িতে ওদের একটা ডাকবাংলোর আড্ডা বলে একটা ছিল, সেখানে আমাকে ডাকতাম, তো সবার ছোট ছিলাম, আমি চুপচাপ বসে বসে শুনতাম, কখনো সুযোগ দিলে দুটো কবিতা পড়তাম। তো অন্নমনদার খুব স্নেহ করতেন আমাকে, কিন্তু খুব দুঃখজনক ভাবে অন্নমনদার শিলিগুড়িতে একটা হোটেলে তার মৃত্যু হয়, খুব কম বয়সে, অকাল মৃত্যু, এবং সেটা খুব রহস্যজনক। আজ পর্যন্ত উদ্ধার হয়নি সেটা কি নর্মাল ডেথ নাকি আত্মহত্যা নাকি খুন, তো সেটা আজ পর্যন্ত তার রহস্যের উদ্ধার হয়নি। তো তার অপ্রকাশিত কবিতাগুলো নিয়ে আমি, মনোজ রাউত বলে আমার আরেক বন্ধু ছিলেন, আমরা তখন শিলিগুড়িতে থাকি, তো আমরা একটা বই বের করেছিলাম ওর অপ্রকাশিত কবিতা নিয়ে। তো অন্নমনদার এই স্মৃতি এই কবিতাটার মধ্যে আছে। পূর্ণিমার চাঁদ থেকে জ্যোৎস্নার নদী নেমে আসছে নিদ্রিত গয়ের কাটায়, আর আমি ভাবছি ধূপগুড়ির অকাল প্রয়াত কবির কবিতার কথা। রহস্যজনকভাবে যার মৃত্যু হয়েছিল, আমি তার জীবন যাপন নিয়ে এই তো বসে আছি মাঠে। ঠিক এমনটাই চলচ্চিত্রের মতো আধার আকাশে ঘটে যেতে থাকে। এত যে বছর গেল কবির মৃত্যুর কোনো তো কিনারা হলো না। কত যে রহস্য এমন কুয়াশাচ্ছন্ন রয়ে যায়, পচে ওঠে, দুর্বিষহ হয়ে ওঠে র্যাবর পায়ের ক্ষত, গখের কর্তিত কান থেকে টুপটাপ রক্ত ঝরে পড়ে, জ্যোৎস্নায় মাঠের মাঝখানে ঝকঝক করে মোপাসার প্লেট। চৈত্র সমুদ্র থেকে উড়ে আসে মৃত্যু গাংচিল,
তার জ্বলন্ত পালক পড়ে, জঙ্গলে আগুন লাগে, আমি এই নীল রঙা ঘাসে ভরা মাঠে বসে সেই সব অগ্নিকাণ্ড দেখি। দেখি কিভাবে দাবানলে ধীরে ধীরে পুড়ে যায় শিউলি পাহাড়। প্রার্থনা করি না আর, বরং মৃত্যুর ভৎসনা নিয়ে অপেক্ষা করি। আমিও ঘাসের মতো ক্রমশ নীল হয়ে উঠি মৃত কবির অপ্রকাশিত যেন এক কবিতার খাতা। আর পুড়ে যাওয়া শিউলির গন্ধ নিয়ে আমিও ধীরে ধীরে মরে যেতে থাকি। কিছু বলার নেই, কেমন যেন লাগলো, কারণ মানে এটা গা ছমছমে। হ্যাঁ, গা ছমছমে খুব, মানে আসলে অন্নমন্দার মৃত্যুটাই কেমন যেন একটা গা ছমছমে। আমি এখনো যখন ভাবতে কেমন লাগে যে একটা মানুষ হোটেলের উপরে ছিলেন, এত উঁচু থেকে পড়ে তার নিচে তার মৃতদেহ পড়ে আছে, কিন্তু আজ পর্যন্ত তার কিনারা হয়নি যে তিনি কি করে মারা গেলেন। তো এইরকম রহস্য আমি সেটাই লিখেছি আর কি, যে এই যে ভ্যান গগ তার কান কেটে ফেলেছিলেন, সেটা একটা রহস্য। নানান ধরনের কিংবদন্তি আছে সেটা নিয়ে, যে কানটা কেন তিনি কাটলেন। বা মোপাসা গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেছে, কেন করেছে সেটাও একটা রহস্য। তো এই রহস্যগুলোর আমাদের কি করে, মানে আমাদের শিক্ষিতও করে, আমাদের রোমাঞ্চিত করে, যেমন ভয় দেখায়, তেমনি কিছু শিক্ষাও দিয়ে যায়। হ্যাঁ, অনুরাধাদি লিখছে, গয়ার কাটার সম্বন্ধে আরেকটু যদি জানতাম। আমার খুব মানে লিখেছে আর কি, গয়ার কাটা লাইনে আছে, ও মানে ইয়েতে আছে। অনুরাধাদি তো কলকাতায় পুরোপুরি চলে গেলে, তো অনুষ্ঠানে কিন্তু সবসময় থাকে। ইভেন আমাদের যে মানে এই যে লাস্ট যে রবীন্দ্রনাথের অনুষ্ঠানটা হলো, ও কিন্তু কলকাতা থেকে এসে এখানে আমাদের সাথে অনুষ্ঠানটা করেছে। তো ও লিখছে আর কি, যে বিকাশ দা একটু গয়ার কাটার সম্বন্ধে একটু। হ্যাঁ, গয়ার কাটা সম্পর্কে তো গয়ার কাটা তো আমাকে একটা খুব বড় উপহার দিয়েছে। আমি সেটা হলো যে আমরা যখন মানে সেই ছোট শৈশব, আমার তো কৈশোর পর্যন্তই শুধু গয়ার কাটা কেটেছে, তারপরে তো আমি বাইরে চলে এসেছি জীবিকার জন্য। তো সেই সময় আমি গয়ার কাটার বাইরেই থেকেছি বেশি দিন আমার কেটেছে গয়ার কাটার বাইরে, কুচবিহারে, শিলিগুড়িতে, কলকাতায়, হ্যাঁ, গুয়াহাটিতে। কিন্তু গয়ার কাটার সেই যে কৈশোর পর্যন্ত থাকা, সেটা যেন আমার মনে হয় যে মানুষ কি করে, মানে সঞ্চয় করে না ভবিষ্যতে যাতে সব ঠিকঠাক চলে, সংসার যাতে ভালো মতো চলে, বার্ধক্যে যেন সংসার ঠিকঠাক চলে, এই জন্য কিছু সঞ্চয় করে। তো গয়ার কাটার সেই 18 বছর হলো আমার সঞ্চয়, আমার পুঁজি। এবং সেটা সেই সঞ্চয় থেকেই আমি যেখানেই যাই না কেন, গয়ার কাটা। আমার একটা কবিতা ওই হিসেবে বেরিয়েছিল নন্দনে, যে কলকাতাতেও গয়ার কাটা আছে, শুধু খুঁজে নিতে হয়। তো আমি কলকাতাতেও গয়ার কাটা খুঁজে পেতাম। কলকাতাতেও আমি বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় গিয়েছি, দেখেছি হ্যাঁ আছে। তো মনেই হয় না যে পাশে এত বড় একটা কলকাতা পড়ে আছে। কি সুন্দর ধান ক্ষেত, কি সুন্দর পাট ক্ষেত, ফুলকপি ক্ষেত। হ্যাঁ, তো ওখানে গেলে মনে হয় না যে মানে আমি কলকাতায় আছি। তারপরে কাশফুল, আমার এই যে কাশফুলের আমার একটা ছবি দিয়েছিলাম, অনেকে বলছে এটা কোথায় এত সুন্দর, কোন নদী, কোন কি, কিন্তু এটা আসলে কলকাতার তোলা, এবং এটা কলকাতার একদম মানে নিউ টাউনে তোলা। নিউ টাউনের মধ্যে যে ওই রকম এত ব্যাপক কাশফুল, এটা কেউ ভাবতেও পারবে না। তো সুতরাং ওটাই যে মানে কলকাতার মধ্যেও গয়ার কাটা আছে, আমি খুঁজতে হয়। তেমনি গুয়াহাটিতেও আমি খুঁজি, আমি যেখানে যাই গয়ার কাটাকে আমি খুঁজি। তো সেই যে নদীটা, ঝোড়াটা, যেখানে আমরা ছোটবেলায় আমাদের যেমন বাড়ি গরু ছাগল ছিল, তা আমি আর ঠাকুমার দায়িত্ব ছিল গরু আর ছাগল চড়ানো। তো আমরা সেই নদীটার ধারে গিয়ে ওই খুঁটা বেঁধে রেখে তারপরে হয়তো শুয়ে থাকতাম, বা ঠাকুমা কাপড় টাপড় কাচতো। তো সেই নদীটার কোনো মানে সেই নদী না, মানে ঝোড়া, আসলে আমাদের ঘরে তো ঝোড়া বলে, ঝোড়াটার কোনো নাম ছিল না, ওটাকে বলতো 2 নম্বর। তো 2 নম্বর ব্যাপারটাই তো কেমন না, এটা 2 নম্বরই ব্যাপার আর কি, যেটা এত সুন্দর একটা ঝোড়া, হ্যাঁ, এত সুন্দর, এত স্নিগ্ধ, এত স্ফটিক স্বচ্ছ জল, হ্যাঁ, এত মানুষ তার সঙ্গে সম্পৃক্ত, আর তার নাম কিনা 2 নম্বরই। এর ব্যাপারটা তখন থেকেই মানে আমার খুব খারাপ লাগতো যে একটা নাম দরকার।
এরপরে দেশে আমি একটা দীর্ঘ কবিতা লিখি, সেটা নিয়ে বিকাশ ছোড়া। তো সেই বিকাশ ছোড়া নামটি আরণ্যক বলে একটা সংগঠন আছে আচ্ছা ওই গোয়ারকাটায়, যেখানে আমার অনেক বন্ধুরাও আছে, আমার অনেক জুনিয়ররাও আছে। তো কানাই চট্টোপাধ্যায় বলে একজন আছে, তারপরে কৌশিক বাড়ই বলে একজন আমাদের জুনিয়র আছে। তো এরা ওই আরণ্যক যে একটা খুব অসাধারণ সংগঠন, ওদেরও একটা 25 বছর পূর্তি হলো। তো 25 বছর ধরে ওরা এই জঙ্গল কেন্দ্রিক জীবজন্তু নিয়ে, জঙ্গলের জীবজন্তু, জীব রক্ষা, গাছপালা রক্ষা করা, প্রচুর মানে ওরা প্ল্যান্টেশন করেছে ওখানে। তো আরণ্যকের উদ্যোগে ওই 2 নম্বর নদীটার নাম বিকাশ ছোড়া রাখা হয়েছে, যেটা মানে আমার জীবনে একটা বিশাল প্রাপ্তি। সত্যি মানে এই ব্যাপারটা কিন্তু সত্যি মানে ভাবতেও ভালো লাগে। মানে কি সুন্দর, নামটাও কি সুন্দর হয়েছে, মানে সত্যি খুব সুন্দর। আর সত্যি খুব মানে কি বলা, মানে অনার্ড। হ্যাঁ না, এটা তো খুব মানে খুব বিরল একটা, বিরল ঘটনা। আমি শুনিনি আমাদের মানে আশেপাশের কারোর নামে একটা নদী হওয়া, বা হয় কিরকম মিনিস্টারের নাম বা অনেক এই ধরনের মানুষের নামে অনেক সময় এটা ওটা হয়, কিন্তু হ্যাঁ যেরকম বিষ্ণুরাভা পথ সেই ওনাদের নামেও হয়েছে, এরকম আছেন। কিন্তু মানে আমাদের মানে একদম আশেপাশের কারোর নামে একদম একটা নদী, এটা কিন্তু শোনা যায় না। একটা ফ্লাইওভার হতে পারে একটা মানুষের নামে হয়ে গেল, একটা পথের নাম হতে পারে, একটা নদীর নাম কারোর নামে, এটা কিন্তু রিয়েলি সত্যি। মানে এটা আমার ব্যাপারটা খুব টাচি। হ্যাঁ, আমার এখন যে মনে হয় যে আমি আর কোনো পুরস্কার যদি জীবনে নাও পাই, হ্যাঁ এটা কিন্তু কোনো অনেক বড় পুরস্কারই পুরস্কার হয়তো আমি জীবনে পাবো না, কিন্তু তাতে আমার কিছু যাবে আসবে না, যে আমি যেটা মানে চেয়েছিলাম মনে মনে, যে নদীটার একটা নাম হোক, এবং সেই জন্যই ওই দীর্ঘ কবিতা। হ্যাঁ, সেটা কিন্তু অনেক বড়, এইটা একটা খুব বড় প্রাপ্তি। এবং এই সুযোগে আমি আমার যারা আরণ্যক, যারা এই নদীটার নামকরণের জন্য খুব চেষ্টা করেছে এবং অনেক দিন ধরে ওরা এটার পেছনে মানে কি বলবো একেবারে ভীষণভাবে লেগেছিল, এবং সেই সঙ্গে গোয়ারকাটাবাসীকেও ধন্যবাদ, যে তারাও কিন্তু দেখেছি আমি খুব স্বতঃস্ফূর্তভাবে এই বিষয়টাকে সমর্থন জানিয়েছেন। মানে শুধু যে একটা সংগঠন করলেই তো হলো না, সেটা তো গ্রামবাসীদেরও একটা ভালোবাসার জায়গা থাকতে হয়। এবং আমি যে দেখেছি আর কি, যে মানে প্রতিক্রিয়া গোয়ারকাটার সব মানুষের যে প্রতিক্রিয়া, এবং তারা খুব মানে এই ব্যাপারটা খুব আপ্লুত, খুশি, এটাও মানে আমার কাছে খুব, এই সুযোগে আমি মানে তাদেরও মানে মানে অশেষ শ্রদ্ধা এবং ধন্যবাদ। এটা মানে সত্যি খুব সুন্দর একটা উপহার, মানে কি বলবো, এটা কিছু বলার নেই, ভাষা নেই। একটা কথা জিজ্ঞেস করব, উপন্যাস না কবিতা, আগামী দিনের পাঠক কি নামে ডাকবেন বিকাশ সরকারকে? না, আমি আসলে এখন মানে একটু মূল কথা হলো কি, মানে কথা শিল্পীর নামটা আমার খুব পছন্দ। আচ্ছা, কারণ কথা শিল্পের মধ্যে মানে সবকিছুই থাকে, গল্প, উপন্যাস, কবিতা, নাটক, সবকিছু কথা শিল্পের মধ্যেই থাকে। এবং আমি তো মানে আমি সবকিছুই চেষ্টা করি। আমি একবার কিন্তু একটা গানও গেয়েছি বিকাশ দার লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার একটা গানে সুর দিয়েছিলে। হ্যাঁ, এটা গিয়েছি। আমার এটা আগে মনে থাকলে আমি বের করে রাখতাম আজকে নিশ্চয়ই একটু শোনাতাম। এটা এখন এই মুহূর্তে হঠাৎ মনে হচ্ছে কথা সাহিত্য বলতে, মানে ব্যাপারটা এসছে তো, তার মানে আমার জীবন কিন্তু শুরু হয়েছিল, যেটা অনেকেই জানে না, কোথাও মানে সেভাবে এটা খুব বেশি হাইলাইটও হয়নি। আমি কিন্তু শুরু করেছিলাম নাটক দিয়ে। আচ্ছা, আমার প্রথম মানে লেখালেখি আর কি, সিরিয়াস লেখালেখি নাটক। তারপরে এবং আমাদের একটা নাটকের গ্রুপও ছিল অভিমান নামে, এবং আমি সেই সময়ে 7টা নাটক লিখেছি, এবং সবকটাই খুব মঞ্চস্থ হয়েছে এবং খুব ভালো সাড়াও পেয়েছিল। এর মধ্যে 2টো নাটক তো পুরস্কৃত হয়েছে। তো কিন্তু সেই নাটকগুলো আমার কাছে নেই, এবং নাটকগুলো কখনোই প্রকাশিত হয়নি। আচ্ছা, তো এরপরে তো আমি কবিতায় চলে যাই, গদ্যে চলে যাই, কিন্তু এই নাটকগুলোকে রাখা তো উচিত
হ্যাঁ ছিল, কিন্তু আসলে নাটক তখন মানে ভাবিনি তো কখনো যে এটা ছাপা হতে পারে। তো নাটক লিখতাম কাগজে, সবাইকে মানে তোমার ডিস্ট্রিবিউট করে কাছে দিতাম। এটা নেই? না, কোনো পাণ্ডুলিপি পাণ্ডুলিপিটা নেই নেই? না। আর তারপরে আমার তো থাকারও তো মানে এখানে ওখানে তো আমাকে ঘুরতে হয়েছে, তো আমার প্রচুর লেখা এইভাবে নষ্ট হয়ে গেছে, অনেক হারিয়ে গেছে আমার তো। সিনেমাও তো হয়েছে। হ্যাঁ, সিনেমাও হয়েছে, তার মধ্যে একটা তো রিলিজ হয়ে গেছে, যেটা ওই দেশ পত্রিকা, দুটো গল্প নিয়ে সিনেমা শুরু হয়েছিল, দুটোই দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। একটা হলো আলোকবর্ষ দূরে, আর একটা হলো পরাণ বন্ধুরে। পরাণ বন্ধুরের কাজটা প্রথমে শুরু হয়, যেটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মানে প্রধান চরিত্র ছিল। হ্যাঁ, কিন্তু মানে খুব না, এটা কমপ্লিট হয়নি। এটা দুর্ভাগ্যজনক ভাবে ওই যে পরিচালক ছিলেন তিনি হঠাৎ মানে স্ট্রোক হয়ে মারা যান। এর ফলে সিনেমাটা মানে ইনকমপ্লিট থেকে যায়। তারপরে আরেকজন চেষ্টা করেছিলেন এটা করার জন্য, সীমান্ত চট্টোপাধ্যায় নামে, কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় সেই সময় আবার অসুস্থ হয়ে পড়লেন, এবং তখন ডাক্তার বলে দিলেন যে উনি আর আউটডোরে যেতে পারবেন না, স্টুডিওতে যদি হয় করতে পারবে। কিন্তু পুরো পরাণ বন্ধুরের গল্পটা কলকাতায় শুটিং করার মতো নয়, এটা একেবারেই একটা গ্রামীণ গল্প। আমার দুটো গল্পই খুব গ্রামীণ, একেবারেই গ্রামীণ গল্প। সেটা কোনো মানে সেট করে ওটা করা সম্ভব নয়, তো ফলে সেটা আর হলো না। তখন সীমান্ত চট্টোপাধ্যায় আমার আরেকটি গল্প আলোকবর্ষ দূরে, সেটা নিয়ে সিনেমা করলেন, এটা কমপ্লিট হয়েছে। এখানেও সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন। তাহলে এটা কি রিলিজ হয়ে গেছে? এটা রিলিজ হয়েছে, এটা দেখতে হবে তাহলে। আমি তো জানি না, রিলিজ হয়েছে, এটা কমপ্লিট হয়েছে। ইউটিউবে পাওয়া যাবে? পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এটা আমি নিতেই হবে, দেখতে হবে। হ্যাঁ, এটা পাওয়া যায়। ওই সীমান্ত চট্টোপাধ্যায় প্রথমে চেষ্টা করেছিলেন এটা ইনকমপ্লিটটাকে কমপ্লিট করার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি। পরে উনি এই অন্য গল্প নিয়ে একটা করেন। তো সেই অর্থে মানে আমার এটা একটা খুব দুর্ভাগ্যজনক আর কি, যে সৌমিত্রের একটা অসাধারণ অভিনয় আমরা দেখতে পেলাম না। কারণ সৌমিত্র, আমার মনে আছে আমি গেছিলাম পরিচালকের সঙ্গে, তখন সৌমিত্র বলেছিলেন যে বহুদিন পরে এত ভালো একটা চরিত্র আমি পেয়েছি, বলে আজকাল ভালো চরিত্র পাওয়াই যাচ্ছে না, বলে এটা যে এত ভালো চরিত্র, মানে আমি খুব আপ্লুত এই চরিত্রটা নিয়ে। কিন্তু সেটা আর হলো না আর কি, ছোট্ট করেও যদি একটু। হ্যাঁ, কিন্তু এটা অনেকটাই, এখনো আমার কাছে সেই রাসগুলো আছে, মানে যে শুটিং করে মানে পরিচালক আমাকে আবার দেখতে দিতেন, ওই ডিভিডিতে উনি দেখতে দিতেন যে কোথাও কোনো গন্ডগোল হলে আপনি বলবেন। তো সেগুলো আমার কাছে এখনো রয়ে গেছে, সেগুলো দেখলে আমার খুব কষ্ট হয়। একটা পুরো মানে গানের রেকর্ডিং আমার কাছে আছে, মানে ওই সিনেমাটার সুর দিয়েছিলেন কল্যাণ সেন বরাট, এবং কল্যাণ সেন বরাট সৌমিত্রের লিপে একটা গানও গেয়েছিলেন। সেই গানটার রেকর্ডিং পুরোটাই আছে। আসল কথা মানে কি হয়, এই ধরনের কাজগুলো যেটা হওয়ার এটাই হয়, তাই না? কিন্তু আমার মনে হয় যদি এটা যে হবেই না আর কোনোদিন, এটা আমি ভাবি না। হ্যাঁ, সেরকম নয়, যদি কাজ হয়েছে তাহলে এটা হবে। হ্যাঁ, মানে ওদের যখন ভালো লেগেছে, তাহলে এটা মুশকিল হলো ওই যে মানে এখন চরিত্রটা হয়তো না, চরিত্রটা তো অন্য কাউকে দিয়ে করাতে হবে। হ্যাঁ, তো সেই সৌমিত্রকে তো আর পাওয়া যাবে না। এবং আমি ওইগুলো দেখছিলাম তো, এত ভালো লাগছিল সৌমিত্রকে। এটা মানে একটা মুসলমান বৃদ্ধের চরিত্র ছিল, যে কিনা তার পুত্রবধূর মানে উপার্জনে তাকে চলতে হয়, আর সেই উপার্জনটা সৎ পথে নয় আর কি। এই যে যন্ত্রণা, এই যে কষ্ট, মানে ওকে মাঝে মাঝে বলে তুই এখান থেকে সরে আয়, এই পথ থেকে, এই পথে যাস না। তখন পুত্রবধূ জিজ্ঞাসা করছে, আমি যদি না করি তুমি খাবে কি, তোমাকে খেতে দেবো কি করে? তখন আবার ওকে ছেড়ে দিচ্ছে। এই যে মানে একটা দোটানা আর কি। হ্যাঁ, যে আমার চোখের সামনে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটা নষ্ট না হলে আমার উদরপূর্তি হবে না, আমি বেঁচে থাকতে পারবো না। তো এই যে দোটানা, এই যে দ্বন্দ্ব, এটা তো সৌমিত্র ছাড়া কাউকে ভাবা যায় না। সেটা সেই জায়গাটা মানে
হ্যাঁ, এত ফুটিয়ে তোলাটা। অদ্ভুতভাবে উনি মানে 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 পুরো মুখটা যেন কাঁপতো আর কি। এটাই তো সেটা তো আমরা হারালাম আর কি, এটা আমারই আসলে দুর্ভাগ্য। এটা সত্যি, এটা মানে ভীষণভাবে আমাদের মানে না পাওয়া একটা ব্যাপার। দেখা যাক কি হয় পরে, আবার আমরা তবুও আশাটা ছাড়ি না আর কি। তো আমি কিছু কিছু একটু একটু লিখে লিখে রেখেছি, তাই আমি একটু বলে বলে করছি। ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা সাহিত্য এই মুহূর্তে কোন জায়গায় আছে? ভবিষ্যৎ কি? ব্রহ্মপুত্র উপত্যকায় তো বাংলা সাহিত্য আমার তো মনে হয় খুব ভালো জায়গাতেই আছে। আচ্ছা। কারণ একটা সময় দেখা গেছিল যে মানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, একটা শূন্যতা তৈরি হয়েছে, কিন্তু সম্প্রতি তো বেশ কিছু নতুন মানে লেখক তারা উঠে আসছে, মানে নতুন প্রজন্ম, মানে সাহিত্য, শিল্প, সংস্কৃতি সবই তো প্রজন্মের পর প্রজন্মান্তরে তাই না ছড়িয়ে যায়, এবং তারাই ধরে রাখে। তো যতক্ষণ পর্যন্ত নবীন প্রজন্ম এসে হাল না ধরে ততক্ষণ পর্যন্ত ভাষা বা সংস্কৃতি একটু দুর্বল হয়ে থাকে। তো সেই দুর্বল একটা সময় এখানে দেখা যাচ্ছিল, যে মানে সেটা প্রায় দীর্ঘ অনেকটা মানে স্থায়ীও হয়েছিল, যে নতুন কেউ আসছিল না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে বেশ কিছু ভালো ছেলে মেয়ে লিখতে শুরু করেছে, তারা সে কবিতাই লিখুক বা গল্পই লিখুক বা যাই লিখুক, কিন্তু তারা কিন্তু লিখছে আর কি। এটা খুব ভালো লক্ষণ, এবং আমার মনে হয় যে এরকম যদি চলতে থাকে, এই প্র্যাকটিসটা যদি থাকে, তাহলে মানে খুব বেশি মানে মানে কি বলবো, নিরাশ হওয়ার মতো কিছু নেই, বরং যথেষ্ট আশাবাদী হওয়াই আমাদের উচিত। হ্যাঁ, বাহ, এটাই আমার মানে ভালো লাগলো। কেননা ব্রহ্মপুত্র উপত্যকায় লেখালেখির ব্যাপারটা যদি এই জায়গাটা যদি না থাকে তাহলে কষ্টের। সে তো অবশ্যই। কেননা একটা ভাষা এত রিচ দিয়ে এসছে এত বছর ধরে, অনেক অনেক অবদান। অবশ্যই বাংলা সাহিত্য বা বাংলা সাহিত্যে ব্রহ্মপুত্র ভ্যালিরও তো অবদান রয়েছে অনেক। বাংলা ভাষার চর্চায় বরাক উপত্যকার পাশাপাশি ব্রহ্মপুত্র উপত্যকারও অনেক অবদান আছে। বরাক উপত্যকার বেশি, কারণ সেখানে বাংলাতেই সবকিছু হয়, এবং সেখানে বাংলা চর্চাও অনেক বেশি, এবং সেখানে কিছু সুবিধাও আছে। কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকায়, আর ব্রহ্মপুত্র উপত্যকাও তো খুব বড়, মানে ভৌগোলিক ভাবে অনেক বড়, সেই ধুবড়ি থেকে সদিয়া পর্যন্ত বিস্তৃত। এবং এখানে সব মানে বরাক ভ্যালিতে সবাই এক জায়গায় রয়েছে, 3টা জেলায় একত্রে আছে। কিন্তু ব্রহ্মপুত্র ভ্যালির বাঙালিদের যে সমস্যা, সেটা হচ্ছে এরা এই যে বিস্তীর্ণ ভূখণ্ড জুড়ে খন্ড খন্ড ভাবে আছে, বিচ্ছিন্ন ভাবে আছে, কিন্তু সর্বত্রই কিন্তু মানে যেমন লামডিং এর কথা আমরা উল্লেখ করতে পারি, সবসময় কিন্তু একটা মানে লেখালেখি, পত্র পত্রিকা, অনুষ্ঠান সবসময় হচ্ছে। হ্যাঁ, হোজাই একটা জায়গায় সবসময় কিন্তু হচ্ছে। হ্যাঁ, ওদিকে ধুবড়িতে, ওদিকে গৌরীপুরে, হ্যাঁ, কোকড়াঝাড়ে, হ্যাঁ, একদম ওপরের দিকে যদি ডিব্রুগড়, হ্যাঁ, তারপরে মার্ঘেরিটা, হ্যাঁ, সর্বত্রই মানে বাংলা চর্চা কিন্তু রয়েছে। কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকার একটা ভৌগোলিক সমস্যাটা একটা বড় ব্যাপার। তা তো ঠিকই। আচ্ছা, প্রেম, বিবাহ, সমাজ, সংঘাত, কোনটা লেখালেখির মূল ইন্সপিরেশন? সবকিছুই ইন্সপিরেশন, কারণ এক একটা বিষয় মানে এগুলো সবকটা কিন্তু আলাদা আলাদা বিষয়। প্রেম এক ধরনের বিষয়, সংসার এক ধরনের বিষয়, সমাজ এক ধরনের বিষয়, আর সংঘাত এক ধরনের বিষয়। কিন্তু যখন একটা লেখা তৈরি হবে তখন এগুলো সবকিছুই কিন্তু তার মধ্যে ঢুকবে। একটা উপন্যাস লিখতে গেলে কি হয়, উপন্যাসটা একটা খুব বড় পরিসরে লেখা হয়, তার মধ্যে এগুলো থাকাটা স্বাভাবিক। কিন্তু একটা ছোট্ট কবিতাও তাই, একটা ছোট কবিতার মধ্যেও কিন্তু একটা বড় উপন্যাস ঢুকে যেতে পারে। হ্যাঁ, বড় একটা উপন্যাস ঢুকে যেতে পারে। এটা একদম সত্যি কথা। কারণ ওই যে একটা থিওরি আছে না, আমি ওই
একটা বৈজ্ঞানিক আলোচনায় দেখেছিলাম যে নক্ষত্রের যখন মৃত্যু হয় তখন সেটা কালো বামন হয়ে যায়। কালো বামন বলছে এটা এত ধীরে ধীরে সংকুচিত হতে 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 একটা মার্বেলের মতো হয়ে যেতে পারে। আমরা যে মার্বেল খেলি, তুমি খেলেছো মার্বেল কখনো? হ্যাঁ দেখেছি, খেলেছি, মানে ভাইরা দাদারা খেলতো। নিজে হয়তো একটা নক্ষত্র সংকুচিত হতে হতে একটা মার্বেল হতে পারে, কিন্তু মার্বেল হলেও তার যে ভর কিন্তু একই থেকে যায়। এটা বিজ্ঞান, এটা লেখায় পড়ে আমি এই বিষয়টা আমাকে খুব আকৃষ্ট করেছে। যে একটা বিশাল নক্ষত্র সেটা ক্রমশ সংকুচিত হতে হতে তার ঔজ্জ্বল্য হারাতে হারাতে, তার তেজ হারাতে হারাতে একটা ছোট্ট মার্বেলে পরিণত হলো, কিন্তু তার যে ভর কিন্তু একই রকম থেকে যাচ্ছে। তো কবিতা ওই রকম, ওটা বিশাল একটা নক্ষত্রের মৃত্যুর পর একটা মার্বেল যেন একটা ছোট্ট কবিতা। একদম একদম, এই ব্যাপারগুলো ভাবতেই কেমন লাগে। আমি না বিকাশ দার খালি কথাগুলো শুনেই যাচ্ছি আর কি। আচ্ছা, আমরা তো জানি তোমার বাবা তোমার জীবনে একটি বিশেষ জায়গা, মানে বিশেষ স্থান একদম নিয়ে আছেন। তো অন্তত মানে কি অনন্ত ছুতোর একটি নামে একটি দীর্ঘ কবিতাও আছে তোমার। হ্যাঁ, বইও আছে, আনন্দ পাবলিশার্স। হ্যাঁ, একটা কবিতাই একটা বই না, ওটা একটা কবিতা না, ওটা সবচেয়ে দীর্ঘ। ওটার মধ্যে মানে 5টা কবিতা নিয়ে একটা বই হচ্ছে, তার মধ্যে সবচেয়ে দীর্ঘ কবিতাটা ওটা অনন্ত চতুর। তো বাবার বিষয়ে একটু জানি। হ্যাঁ, বাবা তো আমি তো মানে এক লাইনে বলা যায়, লেখালেখি ক্ষেত্রেই বলো আর যে কোনো ব্যাপারে, মানে তোমাকে প্রচন্ড ভাবে ভীষণ ভাবে। বাবার ওই যে আমি একটা লাইনেই সবসময় বলি যে আমি যা কিছু লিখি তার 8খানা লিখে দেন বাবা। মানে আমি যাই লিখতে যাই তা মনে হয় এটা তো আমার বাবা আগেই লিখে রেখে গেছে। যদিও বাবা তো সে লিখতেন না, কিন্তু বাবার মানে যে ইন্সপিরেশন সবকিছুতে, মানে আমার পড়াশোনা, আমার সংস্কৃতি চর্চা, আমার নাটক, আমার কবিতা, আমার গল্প, আমার সঙ্গীত ভাবনা, যা কিছু আমার ভালো লাগার বিষয়গুলো, এগুলো সমস্ত আমার বাবার কাছ থেকে পেয়েছে। এগুলো মানে আমাদের একটা সময় ছিল যখন মানে খুবই খারাপ অবস্থায় আমাদের কাটাতে হয়েছে, কিন্তু সেই সময় কিন্তু মানে বাবা এই আমাকে কখনো বলেননি তুই এগুলো করিস না, যেটা হয় না মানে এই ধরনের একটা মানে অভাবের সংসারে সব সময় কি চায়, মানে পরিবারের লোকজন চায় যে ও কিছু উপার্জন করুক, একটু মন দিয়ে পড়াশোনা করুক, একটু ভালো ডিগ্রি পাক, এই সমস্ত করার দরকার নেই, এগুলো কি নাটক টাটক। কিন্তু বাবা এটা কখনোই করতেন না। বাবা সবসময় আমাকে খুব মানে উল্টো আমাকে সবসময়, এবং বাবার কাছ থেকে আমি যেগুলো পেয়েছি, মানে শীতকালগুলো আমাদের গয়ের কাটায়, আমাদের ছোটবেলায় শীতকাল ছিল খুব দীর্ঘ, ভয়ঙ্কর কষ্টের সময়, তখন ভীষণ ঠান্ডা ছিল, এবং আমাদের সেই অর্থে জামা কাপড় অত ছিল না, তো আমরা আগুন জ্বালিয়ে জ্বালিয়ে মানে সব পাশে বসতাম আর কি। তো সেই সময় বাবা নানান ধরনের গল্প করতেন। কোনোদিন সত্যজিৎ রায়ের কথা, কখনো হেমন্ত মুখার্জির গানের কথা। হিমাংশু দত্তের গান আমার বাবার খুব প্রিয় ছিল। হিমাংশু দত্তের গান উনি, আমাদের একটা কুল গাছ ছিল গরমের সময়, আমাদের তো ফ্যান ট্যান এগুলো ছিল না, হাত পাখায় কম্বল ছিল, তো বাবা কুল তলায় শুয়ে শুয়ে ওই গানগুলো গাইতেন, হিমাংশু দত্তের সুরের সব গানগুলো। মানে উনি গানেও বেশ অসম্ভব ভালো গানের গলা ছিল, ভালো আর বাঁশি বাজাতে পারতেন। বাঁশিটা মানে খুব দুর্দান্ত বাজাতেন, হারমোনিয়ামও বাজাতে পারতেন। আর মানে উনি যদি সত্যি করে বলতে গেলে উনি যদি ওইরকম কিছু মানে কি না কোনো সুযোগই পান না, কোনো সুযোগই পান না, কারণ উনি তো মানে রোজ কাজ না করলে সংসার অচল হয়ে যাবে, একদিন যদি ইনকাম না হয় তো সংসার অনটন হবে, সেদিন আর ভাত চাপবে না উনুনে, তো সেই সুযোগটাই পাননি। কিন্তু তার মধ্যেও কিন্তু তিনি এগুলো করেছেন, মানে নাটক করা। এই সেদিন কিছুদিন আগে এই এক ভদ্রলোকের সঙ্গে আমার গয়াকাটায় দেখা হয়েছিল, উনি খুব বিশিষ্ট একজন সাংস্কৃতিক কর্মী, পটাদা নাম। উনি সেই বলছেন নাটকে
মানে ডিরেক্টর ছিলেন, আমার বাবার কথা বলছি, উনি বটাদা বলতেন আর কি। বটাদা ছিলেন ডিরেক্টর। আমরা সবাই বটাদার পিছনে পিছনে ঘুরঘুর করতাম ছোটবেলায়, আমাকে যদি ছোট্ট একটা রোল দেয়, ছোট্ট একটা রোল দেয়। হ্যাঁ, তো তারপরে একদিন উনি ডাকলেন, বলে এই পটায় দিয়ে যায় তো। তো বলছে কি বটাদা, তুই এইবার একটা তোর একটা ক্যারেক্টার আছে, আমরা ফেরিওয়ালা নাটক করব, ফেরিওয়ালা নাটকে একটা ছোট ছেলের দরকার, তুই করবি। বলছে সে যে কি আনন্দ হয়েছিল, বলে সে পটাদা পরবর্তীকালে নাটকের একটা সাংস্কৃতিক জগতের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন। কিন্তু আমার খুব ভালো লাগলো যে আর এগুলো তো কেউ স্বীকার করতে চায় না, কিন্তু উনি কিন্তু স্বীকার করলেন, বলছে আমি যা কিছু পেয়েছি ওই তোর বাবার কাছে। সত্যি সত্যি তো এরকম আমিও মানে সমস্ত কিছু স্বীকারোক্তিটাও কিন্তু আজকাল করে না তো কেউ, করতে এটা অনেকেই করেন না করেন না। আর তারপরে সে যদি কোনো দুর্বল শ্রেণীর মানুষ হয় তাহলে তো আরোই করে না, আরোই করতে চায় না। তো সেটা খুব ভালো লাগলো। তো বাবার এই পড়াশোনার যে ব্যাপারগুলো, বই পড়া টড়া, মানে এগুলো সমস্ত এমনকি বাবা যেদিন মারা যান, বাবা তো রোজ কিছু না কিছু পড়তেন। বাবার যেদিন মৃত্যু হলো, মানে বাবা তো ঘুমের মধ্যে মারা গেছেন রাতে, সেদিনও তিনি তার মানে উনি ঘুমের মধ্যেই চলে গেলেন, তোমরা এই না কেউ টের পায়নি, কোনো অসুখ না কিছু না, একদম ঘুমের মধ্যে মারা গেছেন। এবং তার আগে মানে উনি বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ, ওই বইটা মানে প্রায় 100 কত পাতা পর্যন্ত পড়ে এরকম মুড়ে রেখেছিলেন, মানে রাত্রিরে যতক্ষণ উনি জেগেছিলেন এটা পড়েছেন। এটা 1995 সাল। আচ্ছা, তখন তো তুমি বাইরে মনে হয় না? আমি তো তখন গুয়াহাটিতে। আমি তো বাবার মৃতদেহ দেখতে পাইনি, কারণ সেই সময় তো মোবাইলের ছিল না। 26 জানুয়ারি বাবা মারা গেছেন, তো 26 জানুয়ারিতে আমাদের সংবাদপত্র বন্ধ থাকে, তো সবাই তো সেই অফিসে ফোন করেছে, কিন্তু অফিস তো বন্ধ, কেউ ফোন ধরেনি। তো আমি যখন 27 তারিখে যখন অফিসে যাই, অফিসে যাওয়ার পরে সকাল ওই দুপুরবেলা আমি তো বিকেলের ডিউটি আমার, তো দুপুরবেলায় ওই ফোন এসেছিল যে এরকম এরকম বিকাশের বাবা মারা গেছে, এলে যেন জানানো হয়। আমি সন্ধ্যাবেলা গিয়ে জানতে পারি যে এরকম আমার বাবা আগের দিন মারা গেছে। তারপরে সেই 27 তারিখে আমি নাইট সুপারে করে ওই যাই, তখন তো সব শেষ হয়ে গেছে। সেটাই। তবে মৈত্রীদি লিখছেন যে নদীর নাম হয়েছে মানে এটা নোবেল প্রাইজ পাওয়ার মতো। একদম তা, নোবেল পুরস্কারের চেয়ে বেশি। হ্যাঁ, বেশি, যেটা আমি মনে করি। হ্যাঁ, একদম। মানে উনি খুব আপ্লুত, সবাই মানে খুব বলছেন আর কি, সবাই লিখছেন যে খুব ভালো লাগলো আজকের এই অনুষ্ঠান এবং অনেক কিছু জানতে পারলাম। বাবার নামে একটি গাছ পড়েছিলাম। হ্যাঁ, বাবার নামে একটা আরণ্যক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমার গয়ের কাটা, হ্যাঁ হ্যাঁ, দুটো সংগঠন আছে ওখানে। তো ওরা আমি একটা চাপা গাছ আমি নিয়েছি, এটা মানে দত্তক আর কি। মানে চাপা গাছটার জন্য আমি একটা সামান্য কিছু অর্থ সাহায্য করব, এবং সেই চাপা গাছটা বড় হওয়ার ক্ষেত্রে আরণ্যক আর আমার গয়ের কাটা ওরা ওটা দেখভাল করবে। আমি যেহেতু বাইরে থাকি, আমার পক্ষে তো গাছটার পরিচর্যা করা সম্ভব নয়, তো সেই পরিচর্যার দায়িত্বের জন্য মানে একটা সামান্য একটা টাকা দিতে হয়। আচ্ছা, আমি আমার বাবার স্মৃতিতে একটা চাপা গাছ এরকম দত্তক নিয়েছি। বাহ, এটাও দারুণ সুন্দর একটি পদক্ষেপ। হ্যাঁ, এটা ওই চাপা গাছটা এবার গিয়ে আমি দেখে এসেছি, বেশ বড় হয়েছে। ধীরে ধীরে সেটা যখন আমার বাবা খুব চাপা ফুল ভালোবাসতেন, আচ্ছা, ভীষণ ভালোবাসতেন, মানে মাঝে মাঝে করতে গিয়ে যেন চাপা ফুল কুড়িয়ে নিয়ে আসতেন বাড়িতে। স্বর্ণ চাপা যেটা, আর একদম গন্ধে মম করতো, প্রত্যেকে যেন কুড়িয়ে নিয়ে আসতেন। তো সেই জন্য আমি মানে ওই চাপা গাছটাই যাতে লাগানো হয়, হ্যাঁ, এটা আমার একটা ইচ্ছে ছিল। এবং সেটা ওই আরণ্যক আর আমার গয়ের কাটা মানে আমার সেই স্বপ্নটাকে সাকার করেছে। তো এই সুযোগে তাদেরও ধন্যবাদ। হ্যাঁ, সত্যি। এখন একটা আমরা কবিতা শুনবো, অনেকক্ষণ ধরে অনেকেই কবিতা কিন্তু শুনতে পাচ্ছে না, আর একটা কবিতা শুনি আমরা বিকাশ দার। আসলে আমরা তো কিছুই পারি না, মানে
মানে কবি, কবিতা ইত্যাদি এই যে আমরা বলি, হ্যাঁ হ্যাঁ, এগুলো তো সবই কোনো না কোনো ভাবে ছিল বা আছে, তাই না? আমরা মানে একটা প্রতিনিধিত্ব করি, সেটাই। এটা আমি মাঝে মাঝে ভাবি আর কি, যে প্রকৃতি সবচেয়ে বড় কবি। কবি, প্রকৃতি এত সুন্দর করে সব রচনা করে, হ্যাঁ হ্যাঁ তাই না? এই যে ফুল ফোটে, হ্যাঁ, মানে আচ্ছা জবা ফুল, একটা গাছে অনেকগুলো জবা হয় কিন্তু সব আলাদা আলাদা, কিন্তু হ্যাঁ ঠিক না? একদম সত্যি। সব মানে আলাদা আলাদা। আমি রিয়েলি এত আপ্লুত, আমি কথাই শুনছি খালি, সব আলাদা আলাদা, মানে কবির চোখে যে কত রকম ভাবে, হ্যাঁ প্রত্যেকটা জবা মনে হয় যেন এক একটা কবিতা, কিন্তু একই একই গাছে অনেকগুলো জবা হয়। তো আসলে প্রকৃতি সবচেয়ে বড় স্রষ্টা। আর সে কবি বলো, সে সঙ্গীত বলো, সবকিছুই তো প্রকৃতি। তো এই অনুভব থেকে আমার একটা কবিতা আছে, রোজ রোজ হয়েছে রচিত। একদম। আমাকে তোমরা কবি বলো না, আমাকে কবি বলো না, আমি কি রচনা করেছি কোনো আকাশ, আমি কি রচনা করেছি কোনো হরিত মুখর কচি দুর্বাঘাস, ঘুম জড়ানো স্বরে যেভাবে কথা বলে বিকেলের লজ্জাপতি পাতা, সে স্বর জানে কি আমার সগৌরবে যত্নে রাখা কবিতার খাতা। সূর্য ওঠে রোজ, আলো জাগে, শিশির ঝরিয়ে জাগে গাছ, সোনালি রোদের থেকে শ্বাস লুটে পুটে নেয় ঘুম ভাঙা মাছ। আমি তো রচনা করিনি কোনো অভয় অরণ্য, তার সেগুন ও শাল, আমি তো রচনা করিনি কোনো একাকী লেগুন, তার পালিত বোয়াল। সত্যি আমি কিচ্ছুটি পারিনি, সকল পংক্তি যেন বড় আত্মপর, আমি শুধু নিজেকে লিখেছি, আত্মরতিময় যেন প্রেতেদের স্বর। আমি কি রচনা করেছি কোনো টুনটুনি, কুবো, একলা ডাহুক, লিখেছে কি পাখি হত্যাকারী দুঃখী ব্যাধের শানিত তীরের অসুখ। এই যে বেগুনি ফুলটি ফুটেছে একা একা আমাদের পথটির ধারে, আমি কি পেরেছি ফোটাতে তাকে, আমার কলম কি তা পারে। এই বন, এই টিলা, সাদা সাদা পেঁয়াজের ফুল, এই যে বিষাদ বিকাল, মন খারাপের ট্রেন, একাকী সাম্পান, মেহেন্দি রঙা হাত, কুয়াশার খাল, কিছুই রচনা করিনি আমি, সব যেন ছিল, আছে, আছে চিত্রার্পিত। প্রকৃত কবির খাতায় আমি শুধু রোজ রোজ ভবিতব্যে হয়েছি রচিত। সত্যি আমি নিজেই রচিত, আসলে আমি কি রচনা করব, আমি সত্যি আপ্লুত, মানে আসলে আমি তো রচিত। শব্দ নেই মুখে আজকে, মানে আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না, আমি কি বলবো। এত অসাধারণ অসাধারণ সৃষ্টি। আমার এক এক সময় মনে হয় যে কবিরা, একজন ভালো কবি, তাকে আমি কোন আসনে বসাবো। মানে আমার মনে হয় যে স্রষ্টা, যে যে মানে সুপ্রিম পাওয়ার যে যে যার আছে, যে আছেন, আমরা তো চোখে দেখিনি না, ওনার যে সৃষ্টি, এই সৃষ্টিকে তুলে ধরাটা একজন লেখক বা একজন লেখিকা বা কবি ওনারাই করেন। তো ওনাকে ওই ওনাদেরকে আমি ওইখানেই রাখি। সত্যি বললাম যে একটা সাধারণ মানুষ কিন্তু সে এইটা নিয়ে ভাববে যে এই ভাবার ক্ষমতাটাই নেই, কিন্তু একটা কবি বা একজন লেখকের সেই ক্ষমতাটা ভগবান। আর এটা আমি মানে বিকাশটাকে আমি যা দেখি আর যা শুনি, মানে শুনলে মানে আমি খালি ভাবি যে রিয়েলি ইউ আর সো ব্লেসড। সত্যি মানে আমার ভালো লাগছে না, আমি শেষ করব না কি করব বুঝতে পারছি না। 1 ঘন্টা যে কিভাবে চলে যায় না বিকাশদা, চোখের পলকে 1 ঘন্টা চলে যায়। কিন্তু আমি জানি যারা রয়েছেন তারাও ভাবছেন এই শেষ করো না পার্বতী, এইটাই ভাবছেন। হ্যাঁ, আরেকটা কবিতা যদি শোনা যায়। বিকাশদার আবার অফিসেও যেতে হবে আমি জানি। হ্যাঁ, একটা কবিতা শুনে এটাই লাস্ট আমরা শুনবো, শুনে আমরা শেষ করব আজকে।
শিখা চক্রবর্তীজি লিখছেন, বিকাশের কথাগুলো গল্পের মতো শোনাচ্ছে, এত সুন্দর গুছিয়ে বলছে, অসাধারণ। যেতে অল্প দেরি হবে, একটু দেরি হবে, মানে কোথায় কবিতাটার নাম? বাহ, দারুণ। যেতে অল্প দেরি হবে। এর মধ্যে একটা মানে খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। মানে আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা যখন এটা ঘোষণা হলো যে সবাই যাওয়া হবে, 75 বছর পূর্তি হচ্ছে, তো 1981 সালের যে আমরা যারা যারা পাশ করেছি, মাধ্যমিক পাশ করেছি, স্কুল থেকে চলে গিয়ে অন্যান্য স্কুলে চলে গেছে, তা আমরা একটা ঠিক করি যে ওখানে আমরা একটা আলাদা করে একটা অনুষ্ঠান করব। সেই হিসাবে স্কুল থেকে একটা সময় নেওয়া হয়, একটা 10 মিনিটের সময়, প্রচুর ছাত্রছাত্রী তো, বেশি সময় তো নেই, তো 10 মিনিটের একটা সময় নেওয়া হয়েছে। তা আমাদের মধ্যে একজনই খুব ভালো গান গাইতো, মানে আমাদের পুরো গ্রুপে, তো মানিক চন্দ্র পাল। তুমি যেমন আমার গানে সুর দিয়েছো, তো মানিক হলো মানে আমার প্রথম, মানে আমার গানে সুর দিয়েছিল, তখন আমরা স্কুলে পড়ি। তো আমি একটা ইন্টারাপ্ট করছি, গানে সুর দেওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে কুনাল, ওই ডিপার্টমেন্টটাই কুনাল, তো গানের সুরটা কুনালের, লেখাটা তোমার ছিল, আমি গিয়েছি। আচ্ছা, ঠিক ঠিক। তো মানিক মানে ওই যখন আমরা ক্লাস 10-এ পড়ি, সেই সময় আমার আমাকে একদিন বললো, তুই তো কবিতা লিখিস, তুই একটা গানও লেখ, আমি এটা সুর দিয়ে গাইবো। আচ্ছা, তেমন খুব ভালো প্রস্তাব। তা আমি তো মাত্রা টাত্রা এগুলো বুঝি না, না না তুই পারবি, তুই, আমি ঠিক করে দেবো গন্ডগোল হলে। তারপর আমি একটা কবিতা লিখে ওকে দিলাম, তো ও বললো না একদম মাত্রা পুরো ঠিক আছে, এটা অসাধারণ সুর হবে, অসাধারণ সুর হবে। তো সুর দিয়ে সেটা স্কুলে একটা অনুষ্ঠানে গিয়েছিল। তো ওর কণ্ঠ ছিল মুকেশের মতো। মুকেশ আমার খুব প্রিয় একজন মানে গায়ক, মুকেশ, ওর কণ্ঠ মানে গান আমার খুব ভালো লাগতো, হ্যাঁ, মেলোডিয়াস। তো ওর সঙ্গে আলাপ হলো যে সেদিনের ওই 10 মিনিটের অনুষ্ঠানে আমরা 2-4 কথা বললাম, হয়তো একটা দুটো কবিতা কেউ পড়লো বা পড়লো না, দরকার নেই, কিন্তু ও গানটা গাইবে। তো এইভাবে মোটামুটি ঠিক হয়ে গেল, এবং ও প্র্যাকটিসও শুরু করলো। যেহেতু স্কুলের অনুষ্ঠান, অনেকদিন ও গায় না, হ্যাঁ, দীর্ঘদিন মানে চর্চা নেই সেভাবে, তো প্র্যাকটিসও শুরু করলো। এবং একদিন ফোনে আমার সঙ্গে কথা হলো, তখন আমি শুনলাম যে না, ও প্র্যাকটিস করছে, অনুষ্ঠানে গাওয়া হবে। কিন্তু এত দুঃখজনক, মানে ওই অনুষ্ঠানের কয়েকদিন আগে হঠাৎ করে স্ট্রোকে মারা গেল। ফলে আমাদের ওই 10 মিনিটের অনুষ্ঠানটা আমরা ক্যান্সেল করে দিলাম। মানে এটা আমাদের কাছে খুবই দুঃখজনক ঘটনা। আরো একটা দুর্ভাগ্যজনক যে ওই মানিক চন্দ্র পাল, যে মানিকের আমাদের আরেক সহপাঠী, ওই 81 সালের ব্যাচের বাপি চ্যাটার্জি, ওরা খুব দুজনের একটা পারিবারিক যাতায়াত ছিল। মাঝে মাঝে ওর বাড়ি যায়, মানে আমরা তো সব বাইরে বাইরে চলে এসেছি অধিকাংশই, যারা ওখানে ছিল আর কি, তাদের মধ্যে খুব হৃদ্যতা ছিল। মানিক যেদিন মারা গেল, সেদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমার অত্যন্ত দুঃখ লাগছে যে আমার একটা বন্ধু ছিল এখানে, তার সঙ্গে গিয়ে সময় কাটাতাম, সেও চলে গেল। রাত্রিবেলা স্ট্যাটাসটা দিয়েছে, পর সকালবেলা ও মারা গেল। মানে এই অনুষ্ঠানের 75 পূর্তির আগে আমাদের দুজন বন্ধু, মানে যাদের নিয়ে আমাদের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, তারা চলে গেল। আমি এই কবিতাটি আজকে ওদের, এই মানিক চন্দ্র পাল আর বাপি চট্টোপাধ্যায়ের, ওদেরকে ডেডিকেট করছি আমি। একদম। যেতে অল্প দেরি হবে, মৃত বন্ধুদের সঙ্গে ইদানিং রোজ দেখা হয়, মৃত বন্ধুদের সঙ্গে ইদানিং রোজ দেখা হয়। এত যে রয়েছে পৃথিবীতে, তা তাদের করেছে অবাক। বলে, আরে আয়, ঢের হলো, আর কি রহস্য আছে বাকি। মৃত বন্ধু তারা, সেই কবে নদী পাড়ে পুড়ে ভস্ম হয়ে গেছে। তাদের লেপের তুলো দিয়ে গড়া হয়েছে নতুন বালিশ।
তাদের ঊর্ধ্ব দৈহিকে কত পাত চেটেপুটে হয়ে গেছে সাপ, তাদের ছেঁড়া কম্বলে মুড়ি দিয়ে শয় আজ শ্মশানের সাধু, তাদের পরিত্যক্ত জিন্স আর টি শার্ট পরে ঘোরে শহরের বুড়ো ভিখিরি। তবু দেখে মনে হয় তারা সব দিব্য সুখে আছে। জ্বলে পুড়ে খাক, ভস্য তো ধুয়ে দেওয়া হয়েছিল মৃত কলসের জলে। তারপর হয়তো কীট জন্ম হবে, কারো বা হয়তো বৃক্ষ জন্ম হবে, হয়তো পাখি জন্ম হবে, কিছুই হয়নি। তারা অতৃপ্তির দিব্য সুখে আছে। আমি বলি, ওরে এত ডাকাডাকি কেন? যাবই তো, তবে রহস্য রয়েছে কিছু বাকি। এ জীবন যে এক অক্ষয় ফাঁকি, তার কারণটা তো বুঝে নিতে হবে। আমি তাই রয়ে যাই পৃথিবীতে নিভৃতে নীরবে। নিয়ত আগুন নিয়ে লোফালোফি করি, আগুনেতে ঢুকি। তবু আমিও কি নই বিলাসবহুল? আমিও কি কম সুখী? সন্ধেবেলা সস্তার পুঁটি মাছ কিনে আনি, চচ্চড়ি বানিয়ে খাই। রংচটা বেডশিট কেটে কুটে হেসেলের পর্দা বানাই। কখনো কখনো নাপিতকে বলি টিপে দিতে মাথা। মেয়ের ফেলনা কাগজ সেলিয়ে বানাই কবিতার খাতা। অতএব আমিও তো কম সুখী নই। আমিও তো দেখে যেতে চাই এ জন্মের সুখের রথই। যে বৃক্ষটি রোপণ করেছি তার নিচে শুতে চাই। ওরা যে গানমালা করেছি রচনা, তার সুর দিতে চাই। খামার বাড়ির ভাড়ারে রেখে যেতে চাই অর্জিত ধান। রেখে যেতে চাই আমার মতো দুঃখী নয় এমন এক সন্তান। হারিয়ে যাওয়া চড়ুই পাখির ঝাঁকটিকে ফিরে পেতে চাই। দেখে যেতে চাই নবান্নে আরো কিছু ধানের মাড়াই। তলপেটে কান পেতে শুনে যেতে চাই ভ্রূণের প্রশ্বাস। মধু নদী চরে দেখে যেতে চাই আরো কিছু শারদীয় কাশ। সেসব শোনে না তারা। তারা শুধু দিতে চায় আলোক অপার। তারা ভুলে গেছে জীবিতের সুখ মানে মায়া অন্ধকার। বেঁচে থাকি আর মৃতদের ঈর্ষান্বিত করি। মৃত্যু কাছে এলে বারবার তার টুটি টিপে ধরি। বলি, তফাৎ যা তুই, ওরে মৃত্যু, আমি তোর মৃত্যু চাই। তারপর একা একা ভাঙা ঘরে ঘরটি সাজাই। সাজিয়ে তুলি মধু নদী, তার স্রোতে রাখি হাত। সাজাই বনের ভিতর লুকোনো সব আদিম প্রপাত। দানা ছিটিয়ে দেই খামারের চারদিকে, যেন চারা ওঠে। শরৎ মেদুর হয়ে একা একা কাশফুল ফোটে। রোদ পোহাতে চড়ায় আসে ঝাঁকে ঝাঁকে কত পাখি। ছিঁড়ে পড়া পাকা তালগুলি তুলে তুলে রাখি। কলমি বনের উপর ছেড়ে দেই আমি জোনাকির ঝাঁক। সাজিয়েছি পোয়াতি হরিণ আর একটানা ডাহুকের ডাক। ভাষায় পানসি, বৈঠা ছুঁয়েছে কত বর্ণময় গেরি। ওরে, কিছু কাজ বাকি আছে, এখন যাব না, অল্প হবে দেরি। একটু দেরি আছে যাওয়ার। কিচ্ছু বলার নেই, মানে আমি স্পিচলেস। আমি সত্যি স্পিচলেস। অসাধারণ অসাধারণ। সত্যি কথা বলি বিকাশ দ্বারা, আমি কিন্তু খুব যে পড়াশুনো করি তা নয়। এটার পেছনে কারণ একটা আছে। এটা আমি ভীষণ লজ্জিত এর জন্য। ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়াতো, বাংলা পুরো পড়তে অনেকটু টাইম লাগে। আমি একটা কবিতা পড়তে আমার অনেকটা টাইম লাগবে, কিন্তু আমার পড়তে ভালো লাগে। পড়তে ভালো লাগে না এটা না, যার জন্য আমার খুব একটা পড়া হয় না, সত্যি কথা বলতে যেটা। কিন্তু আমি অনেক সময় আমি কুণালকে বলি, কুণাল একটু পড়ে শোনাও না, এরকম আর কি। অনেক সময় এত লেট হলে পরে যে জিনিসটার রসটা নেওয়া যায় না। তো এই যে আজকে তুমি পড়লে, এটা শুনলাম, এই যে আমার ভালো লাগার জায়গাটা, এটা আমি এটা আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না। আমার এত ইয়ে করে, টাচ করে, কিন্তু আমি নিজে ওই ব্যাপারটাকে নিতে একটু কষ্ট হয়। তো এটা আমার রিয়েলি, এটা আমি খুব এটা আমার লজ্জিত এর জন্য, আমি সত্যি কথা। কিন্তু আমি আজকে শুনছি আর ভাবছিস, কবিরা কোন জায়গায় থাকেন। আমি আজকে লেখাগুলো শুনছি আর পড়াগুলো শুনছি, আমার কাছে কেমন যেন একটা, আমার মনে হচ্ছে না আমার কেমন যেন বসে গেছি, উঠতে ইচ্ছে হচ্ছে না, এরকম একটা জায়গায় আমি আসছি। সবাই স্তব্ধ, সবাই শুনে, কেউ সরেননি এখানে, সবাই রয়েছেন, সবাই স্তব্ধ। কিন্তু এই যে 1 ঘন্টা সময় আমাদের,
যেতে হবেই, সময়টা সীমাবদ্ধ করে দেওয়া আমাদের। কিন্তু আমাদের কিন্তু মানে আজকের দিনটা আমার মনে হলো মানে খুব মানে কি বলবো, একদম মানে আই এম নট মানে সাফিসিয়েন্ট হলো না আর কি টাইমটা। আরেকদিন আমাদের বসতেই হবে। হ্যাঁ হ্যাঁ, বসা যাবে, আরেকদিন বসবো বসা যাবে। আমরা আরেকদিন এরকম ভাবে বসবো। অনেক অনেক কিছু শোনার আছে বিকাশদার কাছ থেকে। আর বিকাশদা অনেক ভালো থাকুন, এটা তোমরা খুব ভগবানের ভালো কাছে থেকো সবাই, একদম মানে তোমরা খুব ভালো প্রার্থনা। থেকো। আর তোমাদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ড, তোমরা তো বিভিন্ন কাজকর্মে জড়িয়ে আছো বহু বছর ধরেই, আরো হ্যাঁ সেটা অনেক খুব বছর হয়ে গেল, ভালো 10 হোক। বছর তো হ্যাঁ, কমপ্লিট হলোই, মানে 10 বছর না আরো বেশি হয়েছে, 11 বেশ, 12 হ্যাঁ, বছর বেশি হয়ে যাবে। হয়েছে, হ্যাঁ হ্যাঁ, কারণ ওটা ওই অনুষ্ঠানটাই তো 10 বছর 10 বছর বেশি হয়ে গেছে। হবে। হ্যাঁ, আবার 2015 এ হয়েছিল হ্যাঁ ওটা। 15 হয়েছিল। হ্যাঁ তারও আমি ঠিক আগের কলকাতা থেকে। যাওয়ার আগে আগে হ্যাঁ, এটা হয়েছিল। আমাদের মোটামুটি 2013 থেকে শুরু হয়েছে। তো এর জন্য খুব ভালো লাগলো আজকে সন্ধ্যাটা। আর যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এত ভালো, রয়েছেন তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ যেমন আপনার অনেক কষ্ট করে এতক্ষণ শুনেছেন। আর শুনেছেন মানে ওনারা এখনো মানে স্তব্ধ, আমি জানি আমার মতন অবস্থা সবার। খুব ভালো লেগেছে সবার, এর জন্য মানে খুব ভাবে লিখছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা থাকলেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা সফল। ঠিক একদম। আর যারা পরেও দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে এইভাবেই থাকবেন। আর বিকাশ থাকে অনেক অনেক ধন্যবাদ। মানে এখন অফিস যাবে আমার জন্য, এই সন্ধ্যা মানে 5টায় মনে চলে যাও না, 5টা থেকে পুরো এখন 8:30 হয়ে যাচ্ছে। এতটা টাইম কিন্তু আমার জন্য বিকাশদা দিল, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো লাগার জায়গা আজকে, আমি ভীষণভাবে আপ্লুত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।